ওয়েলকাম টু ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ তোমরা শুনবে সুলেখক দিগন্তর কলম থেকে একটি তারানাথ তান্ত্রিকের গল্প, আতুর খাঁকি। আজকের গল্প পাঠে রয়েছে আর্য। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ও গল্পের সূত্রধারে আমি সায়ন্তন। শুনতে থাকো আজকের বিশেষ নিবেদন, তারানাথ তান্ত্রিকের কাহিনী, আতুর খাঁকি। আমাদের মেসে একজন সদস্য এসেছে, নাম অমৃতলাল চট্টোপাধ্যায়। ভদ্রলোক পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। যতবার দেখেছি তাতে বয়স আন্দাজ করা কঠিন, তবে প্রায় 50-এর ওপর তো হবেই। আদব কায়দা বেশ আধুনিক। কথাবার্তায় প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করেন। জগতে বিজ্ঞানের জয়রথকে এগিয়ে নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব যেন ওনার উপরেই কেউ সঁপে দিয়েছে, এমন একটা হাবভাব নিয়ে সকলের সঙ্গে মেলামেশা করেন উনি। সেদিন ছিল শুক্রবারের সন্ধ্যা। আমি, দেবদুলাল বাবু, নিশিকান্ত, রামপদ ও হরিনাথ এই কজন সন্ধ্যাবেলায় আড্ডায় এসেছি। বিভিন্ন তাসের খেলায় যথেষ্ট পরিমাণে বিরক্ত হয়ে সেদিন আমরা রং মেলানো খেলছিলাম। হরেক রকম খেলা খেলতে খেলতে সব যেন পচে গেছে। নিশিকান্ত বাবু সবে চায়ের পেয়ালাটা ট্রেতে নামিয়ে রাখছেন, এমন সময় দরজার কাছ থেকে শোনা গেল অমৃতলাল চট্টোপাধ্যায়ের গলা। সে মনে আপনারা মশাই এখানে এতদিন ধরে রয়েছে, অথচ কোনো অভিযোগ জানাননি। সন্ধে হতে না হতেই গোটা মেষ ধোঁয়ায় ভরে যায়। আমি ভদ্রলোককে বলতে গেলাম যে অতিরিক্ত ধোঁয়ার মধ্যে থাকলে শ্বাসে কি কি সমস্যা হতে পারে। ভদ্রলোক আমাকে কি বললো জানেন? এই সন্ধ্যের সময় নাকি অপদেবতা ঘুরে বেড়ায় বাড়িতে, তাই ধূপ ধুনো দিলে তারা নাকি আর আসতে পারে না। রাবিশ। তার কথা শুনে বুঝলাম মেসের সব সময় চাকর ললিতের সঙ্গে মুখোমুখি হয়েছেন ভদ্রলোক। ললিত এমনিতে খুবই ভালো, তবে ওই আর কি, একটু গ্রাম্য স্বভাব রয়েই গেছে। এতদিন কলকাতায় থেকেও প্রতিদিন সন্ধ্যাবেলায় গোটা মেসে ঘুরে ঘুরে ধুনো দেওয়া, শনি মঙ্গলবারে প্রত্যেক দরজার উপরে সিঁদুরের টিপ লাগানো, এসব করেই থাকেও। অমৃতলাল বলে চললেন, দেখুন, আমি এমনিতেই মানুষের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। না হলে চাকর শ্রেণীর লোকের সাথে আমি আপনি করে কথা বলতাম না, কিন্তু এ তো যা দেখছি এদের সাথে ভদ্রতা করাই অন্যায়। আমি বললাম যেখানে পারেন দিন, শুধুমাত্র আমার ঘরের সামনে দেবেন না। এখন ঘরের মধ্যে গিয়ে দেখি ঘরে যেন আগুন লেগে গেছে। সেই আমার ঘরের মধ্যে ঢুকে ধুনো দিয়ে এসেছে। বেয়াদবির একটা সীমা থাকে তো। আমি মেস মালিককে কালকে সকালে একটা কমপ্লেন লেটার দেব। এসব আর চলতে পারে না মশাই। কথা শেষ করে ভদ্রলোক মোড়াটা টেনে বসলেন। দেবদুলাল বাবু আমাদের মধ্যে সবচেয়ে বড়, জ্যেষ্ঠ। ভদ্রলোক ধর্মতলার কাছে একটা দোকানে হিসেব লেখার কাজ করে। যা টাকা পয়সা পায় তাতে একটা লোকের চলে যায়। ভদ্রলোকের দেশের বাড়ির কথা জিজ্ঞেস করলে তিনি বলেন তাঁর কেউ নেই। কখনো কেউ দেবদুলাল বাবুকে মেস ছেড়ে দেশে যেতে দেখেন। আমরা যেখানে 1-8 দিনের ছুটি পেলে কি করে মেস থেকে অন্যত্রে যাওয়া যায় এই চিন্তা করি, সেখানে দেবদুলাল বাবু ছুটি পেলেও এখানেই থাকেন। আমি আগেও বলেছি, আমার মনে হয় মানুষের জীবনটা আসলে অবসর পালনের জন্য। অবসর পালন করতে করতে যদি কখনো একঘেয়েমি চলে আসে, তার জন্যই একটা চাকরি বা কোনো কাজের দরকার। ঠিক এই রকম মানসিকতার লোক হলেন আমাদের দেবদুলাল বাবু। যদিও কাজের তাগিদে মানুষের অবসর পালনের সময় নাকি আজকাল কমে যাচ্ছে। এই যুদ্ধের বাজারে সকলেরই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আমাকে যদিও বাড়ির জন্য খুব বেশি টাকা পাঠাতে হয় না, তাও মূল্যবৃদ্ধির অগ্নিশিখা আমাকে যে স্পর্শ করেনি এমনটা নয়। দেবদুলাল বাবু চিন্তাভাবনায় বেশ খানিকটা প্রাচীনপন্থী। কিছু ক্ষেত্রে ওনার মতামত শুনলে মনে হয় মধ্যযুগ থেকে উঠে আসা একজন ভদ্রলোক আমাদের সঙ্গে কথা বলছেন। ব্রাহ্মণ সমাজকে প্রাধান্য না দেওয়া, নারীদের সব ক্ষেত্রে পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলা, এইসবের জন্যই নাকি সমাজের এত অধঃপতন ইত্যাদি প্রভৃতি আরও নানান প্রকার উদ্ভট মতবাদ তিনি বিশ্বাস করেন তো বটেই, সুযোগ পেলে প্রচারের কাজও করে থাকে। তা ললিত ভুল কি বলেছে? এই সন্ধ্যের সময় বাড়িতে ধুনো না দিলে তারা তো আসবেই। ধুনোর গন্ধ তো যথেষ্ট ভালো। তোমার এত অসুবিধে হওয়ার কি আছে কিছু বুঝলাম না তো। অমৃতলাল আশা করেছিল আমরা বুঝি তার কথাকে সমর্থন জানাব, কিন্তু এই রকম একটা বক্তব্যে সে কয়েক মুহূর্ত চুপ করে থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে উঠল, অসুবিধাটা যে কোথায় সেটা বোঝার জন্য পড়াশোনা করতে হয়। হ্যাঁ,
সব কি আর এমনি এমনি জানা যায় নাকি? আপনাদের সঙ্গে কথা বলাই উচিত হয়নি আমার। কথাটা বলেই গট করে বেরিয়ে গেল ঘর থেকে। আমরা লক্ষ্য করলাম দেবদুলাল বাবুর দুধে আলতা গায়ের রং মাথায় আর কানের কাছটায় লাল হয়ে উঠেছে। ভীষণ অপমানে লজ্জিত হয়ে পড়েছেন ভদ্রলোক। আমি বললাম, ডাক্তারের কথা অত মাথায় নেওয়ার দরকার নেই, নতুন লোক তো, সবার কথা কি আর সবার সাথে মেলে? কিছুক্ষণ চুপ করে থাকার পর দেবদুলাল বাবু বলে উঠলেন, সবাইয়ের সঙ্গে মেলে না, তবে আচার ব্যবহারের আদব কায়দা জানাটা উচিত বলেই আমার মনে হয়। 4টে বই পড়া শিক্ষা যদি মানুষের মধ্যে প্রবল অহংকারের জন্ম দেয়, সে শিক্ষার থেকে টিপসই দেওয়া অনেক ভালো। কথাটা বলে ভদ্রলোক বেরিয়ে গেলেন। আমরা যে কজন পড়ে রইলাম তারা এ কথা সে কথা বলে অবশেষে আজকে সন্ধ্যাটাই মাটি এমন একটা সিদ্ধান্তে পৌঁছানোর পর যে যার ঘরে চলে গেলাম। যাওয়ার সময় আমি ললিতকে বললাম, আমার রাত্রের খাবারটা যেন ঘরে দিয়ে যায়, আজকে আমি আর ঘর থেকে বেরোবো না। আজ শনিবার, অফিসে হাফ ডে। এই হাফ ছুটি ব্যাপারটা ছোটবেলা থেকেই আমাকে দারুণ আনন্দ দেয়। এই যে শনিবার দিন সকালবেলা বেরোনোর সময় এটা মনে হয় যে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তারপর বাকি দিনটা পুরোটাই ছুটি। এটা সেই স্কুল জীবন থেকেই আমার মধ্যে একটা উত্তেজনা তৈরি করে। আজ সারাদিন অফিসে কাজের মধ্যেই ঘটনাগুলো মনে পড়ছিল। এসব ভাবতে ভাবতেই হঠাৎ মনে হলো আজকে ছুটির পর একবার তারানাথের বাড়ি গেলে কেমন হয়। প্রকৃতি অপ্রকৃতি, বাস্তব অবাস্তব, এই সব কিছু সীমারেখা যেখানে গিয়ে গুলিয়ে যায় সেটাই হলো তারানাথ। যতই গল্পগুলোকে গাঁজাখুরি বলি না কেন, যতক্ষণ মটলেনের ওই ঘরটায় বসে থাকি ততক্ষণ ওই জগতের মধ্যে অবিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না। ঠিক করলাম ছুটির পর সোজা তারানাথের বাড়ি যাব। তার আগে অবশ্য আমি একবার কলেজ স্ট্রিট যাব। এই গত 2 দিন আগেই খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখেছি, ওয়াটারম্যান কোম্পানি বাজারে একটা নতুন কলম এনেছে। আমার আবার কয়েক মাস যাবৎ কলম সংগ্রহ করার একটা বাতিক চেয়েছে। গত 3 মাসে আমি প্রায় 25খানা নতুন কলম কিনেছি। কলেজ স্ট্রিটের দোকান থেকে কলম কিনে বেরোচ্ছি এমন সময় ক্রসিংয়ের ওপার থেকে আমার নাম ধরে কেউ যেন ডেকে উঠল। আমি একটু অন্যমনস্ক ছিলাম, মুখ তুলে দেখি কিশোরী রাস্তা পেরিয়ে এসে আমাকে বলল, কি গো, ঠাকুর মশাইয়ের বাড়ি যাচ্ছ নাকি? বাবা আশ্চর্য তো, এই প্রতিবার এইভাবে তোমার টনক মরে কি করে বলতো? কি জানি, এটাও মনে হয় ঠাকুর মশাইয়ের কোনো একটা ভেলকি হবে। সেই যাই হোক, আমি আজকে অফিস বেরোনোর সময় ভেবেই নিয়েছিলাম ছুটির পরে ঠাকুরমশাইয়ের বাড়ি যাব। বলছি একটু মুটকে কচুরি আর রাবড়ি নিয়ে যাই, কি বলো? মাসের এই সময়টাতে একটু নবাবই তো চলে, তারপর আবার দিন 10 পর সিগারেটটাও মেপে খেতে হবে। দুজনে হাসতে হাসতে একটা নামকরা দোকান থেকে তারানাথের জন্য মুটকে কচুরি আর রাবড়ি কিনে নিলাম। রাবড়ি তারানাথের বড় প্রিয়। দুজনে ট্রাম ধরে মটলেনের কাছে নেমে তারানাথের বাড়ির সামনের পানের দোকান থেকে 1 প্যাকেট পাসিং শো আর কাগজে মুড়ে কিছুটা জর্দা নিয়ে নিই। আজ তারানাথের গল্প না শুনিয়ে উপায় নেই। সব কিছু নেওয়ার পর গলি দিয়ে হেঁটে তারানাথের বাড়ির সামনে যখন দাঁড়ালাম তখন আমি অবাক হয়ে তারানাথের দরজার পাশে লক্ষ্য করলাম কিশোরীও একইভাবেই ওখানটাতেই তাকিয়ে আছে। হ্যাঁ, সাধারণত ওই বাড়িতে ঢোকার সময় দরজার পাশে ওই জায়গাটাতে বহু পুরনো জং ধরা একটা টিনের ওপর কালি দিয়ে লেখা ছিল তারানাথের জ্যোতিষ, হস্ত বিচার ইত্যাদি পারদর্শিতার বিজ্ঞাপন দেখতাম। আজ দেখলাম একটা মার্বেলের ফলকে বাঁধানো তারানাথের, মানে যাকে বলে চোখ ধাঁধানো বিজ্ঞাপন। সাদা মার্বেল পাথরের ওপর খোদাই করা স্থানে কালো কালি দিয়ে লেখা, যাহা বলিবেন তাহা না হইতেই পারে না, তারানাথ জ্যোতির্বিনোদ। ভাব ব্যাপার কি হে? হ্যাঁ, তারানাথের কি হঠাৎ ব্যবসা বাড়ানোর ইচ্ছে হলো নাকি? হ্যাঁ, সে কথাই তো ভাবছি, চলো গিয়ে বেশ পেছনে লাগা যাবে। না না, সেসব বেশি কিছু তুমি করো না বাবা, তাহলে মাঝখান থেকে গল্প শোনাটাই মাটি হয়ে যাবে। তুমি এমনিতেই ওনার গল্প শুনে যা বলো, তাতে মাঝখান থেকে আমাকেই সামাল দিতে হয়। দরজা পেরিয়ে আমরা যখন ঘরে ঢুকলাম আমরা তাতেও অবাক হলাম। আমরা ঘরে ঢুকে প্রথমে যাকে দেখতে পাই তা হলো তারানাথের তক্তপোষের ওপর পাতা একটা কাঠের মাদুর। আজ দেখি সেই কাঠের মাদুরের বদলে একটা বেশ ভালো চাদর পাতা। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই করে বার 2-3 ডাকতেই ভেতর থেকে তারানাথ বেরিয়ে এলো। হাসি হাসি মুখে বলল, দেখে আমি তো ভাবলাম আমাকে বুঝি ভুলেই গেছো।
এসো এসো। না না, কি যে বলেন ঠাকুরমশাই, আপনাকে ভুলে যাবো তা হয় নাকি? আচ্ছা, এইগুলো রাখুন। আরে এসব আবার কি দরকার ছিল আনার? ওই আপনি রাবড়ি খেতে ভালোবাসেন, তাই একটু আনলাম আর কি। তা ঠাকুরমশাই, দরজার বাইরে দেখলাম নতুন ফলক, কি ব্যাপার, শ্রীবৃদ্ধি হলো নাকি? আর বলো না, এক মারোয়ারি ভক্ত, বুঝলেন, আমার কাছে বছর 3 হলো আসে। তো কদিন যাবৎ তার ব্যবসায় বেশ মন্দা যাচ্ছিল। যেই দেখলাম একটা বিশেষ কারণের জন্য তার অর্থের আগমন বন্ধ হয়েছে, একটা মাদুলি দিলাম, তাতেই ফল হয়েছে। কিছুদিন পর সে নগদ 501 টাকা আর 1 গাদা জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে এসে হাজির। ওই তার মধ্যেই নতুন শ্বেত পাথরের ফলক, এই যে দেখছো তক্তপোষের ওপর পাতা, দামি চাদর, সবই ছিল। তো কিছুতেই নেব না, সেও কিছুতে ছাড়বে না। আবার হয়েছে তো হয়েছে, ওই সময় 4 শ্বশুর বাড়ি থেকে এখানে এসেছে, তাকে দেখে সব কিছু হাতে ধরিয়ে দিয়েছে, তাই বাধ্য হলাম সব কিছু রাখতে। এতে আমি আর কিশোরী দুজনেই আশ্বস্ত হলাম। আজকে আমরা যতটুকু যা চিনেছি তাতে তারানাথ কারোর কাছ থেকে খুব বেশি কিছু নিচ্ছে অথবা নিজে খুব উদ্যোগী হয়ে সংসারে জিনিসপত্র উন্নতি করছে এমন বড় কিছু একটা হওয়ার কথা নয়। তার মধ্যে একটা স্বভাবসিদ্ধ বৈরাগ্য রয়েছে, একটা শান্ত স্নিগ্ধ ভাব রয়েছে। জগতের কোনো কিছুর প্রতি তার যেন বিশেষ কোনো মোহ নেই। তারানাথ বলল, তোমরা বসো, আমি একটু চা বলে আসি। তারানাথ এই বলে চলে গেল। আমরাও ঘর থেকে বেরিয়ে 2টো সিগারেট ধরালাম। আমরা তারানাথের সামনে ধূমপান করি না। কিছুক্ষণ পর তারানাথের গলা খাঁকারির আওয়াজ পেয়ে আমরা সিগারেট ফেলে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে তক্তপোষের ওপর বসে তারানাথের দিকে তার প্রিয় পাশিং সয়ে গিয়ে দিল। তারানাথ বলল, তোমাদের তো বলেইছি, ধূমপানের জন্য ধূমপান কেউ করে না, অন্তত আমাদের সময় করতো না। ধূমপানের মজাটাই আসল। টিকে দেওয়া তামাক সাজা, সেই গুরুক গুরুক করে আওয়াজ, আহা, কোথায় গেল সেসব দিন। আজকাল মানুষের একে অপরের সাথে কথা বলার সময় হয় না, আর কেই বা গড়গড়া টানবে। তবে এই সিগারেটটা অন্যগুলোর মতো নয়, বেশ একটা আলাদা আমেজ আছে এর মধ্যে। জানো, আমাদের সময় ওই গড়গড়ার জল নিতে পাড়ায় গাঁয়ের লোকেরা আসতো। ছোট কাকু, মানে আমার বাবার ছোট ভাই, তিনি বিয়ে করেননি। আমাদের আসল বসত বাড়ির বাইরে একটা ঘরে তিনি থাকতেন, ওখানেই দিনের বেশিরভাগ সময় থাকতেন, বাড়ির ভেতর খুবই কম আসতেন। আমরা দেখেছি গ্রামের বহু লোক ছোট কাকার ঘরে আসতেন গড়গড়ার জল নেবেন বলে। তারা বিশ্বাস করত বাউনের গড়গড়ার জল অনেক রোগ সারিয়ে দিতে পারে। কিশোরী ফট করে বলে উঠল, এসব জাতিভেদ প্রথা এখনকার দিনে আর নেই। একটা লোক গড়গড়া করে তামাকের নেশা করছে, তার জল আবার রোগ সারাতে পারে নাকি? যত সব আজগুবি বিশ্বাস। এই মাটি করেছে, এইবার বুঝি তারানাথ চটল। তবে তারানাথ কিন্তু একটুও রাগলেন না। তিনি বললেন, জাতিভেদ নয় হে, ব্যাপারটা তোমরা যেরকম ভাবো তেমন নয়। আজকালকার দিনে যেমন সবসময় জাতিভেদ জাতিভেদ বলা হয়, আমাদের ছোটবেলার ব্যাপারটা তেমন ছিল না। বাউলরা সব সময় জোর করে বাকিদের ওপর প্রভুত্ব করে বেড়াতো, অত্যাচার করত। আমরা ছোটবেলায় তেমন দেখিনি। লোকেরা স্বাভাবিকভাবেই তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি করত। ব্রাহ্মণদের জীবনচর্চাও ছিল একটু অন্যরকম। আজ মন্দির বাড়িতে গিয়ে শুধু চাল, কলা, মূলো, সন্দেশ বেঁধে আনাটাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল না। যাই হোক, সব কথা তোমাদের বললে বুঝবে না, শুধু এটুকু বলে রাখি, তারা সত্যিই এসে প্রণাম করত, গড়গড়ার জল চাইতো, কারণ তাদের মধ্যে একটা জ্বলন্ত বিশ্বাস ছিল। বিশ্বাসী হলো সব। বিশ্বাসের জোরেই হিমালয়ের ওপরে সাধুরা শত শত বছর বেঁচে রয়েছে। অবিশ্বাসী লোকেরা বড় অশান্ত প্রকৃতির হয়। বিশ্বাস মানুষের জীবনে শান্তি আনে। ওই যে কথায় বলে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। বড় সত্যি কথা। সে তো বটেই। তবে ঠাকুরমশাই, ওসব কথা আজকে থাক। ও কিশোরী ওরকম বলে, ওর কথা ধরবেন না তো। ও মাঝে মধ্যেই বলে আপনার গল্পের প্রতি ওর প্রবল বিশ্বাস রয়েছে। কিশোরী দেখলাম হতবম্বের মতো আমার দিকে তাকিয়ে রইল। তারানাথ আমার কথা শুনে বলল, আমি যা বলি তার একটাও গল্প নয়, সব ঘটনা। আর এই সব ঘটনা আমার জীবনের প্রতিটা অধ্যায় ঘটেছে। আজকে এই বয়সে এসে বুঝতে পারি, সেগুলো নিয়ে যদি সংকলন তৈরি করা যেত, তবে তা বিশাল এক উপন্যাস গ্রন্থের চেয়ে কম কিছু হতো না।
জীবন অধ্যায়ের প্রতিটা পাতা উল্টালে দেখি আমার জীবনে এমন এমন ঘটনা ঘটেছে যা তোমাদের মতো মানুষজনের পক্ষে বিশ্বাস করা সত্যিই খুব কঠিন। আমি তোমাদের দোষ দিই না, আজকে এই আলো ঝলমলে কলকাতা শহরে বসে আমার কথা বিশ্বাস করা সত্যিই খুব কঠিন। দিনের আলো আমাকেই অনেক ঘটনার প্রতি সন্দিগ্ধ করে তোলে। তবে চতুর্দশী তিথিতে নদীর তীর জুড়ে ছড়ানো পোড়া চেলা কাঠ, ভাঙা কলসি এসবের মাঝখানে রাত কাটালে, সাক্ষাৎ একটা মাতু পাগলিকে দেখতে পেলে, চন্দ্রালোকিত রাতে মধুসুন্দরী দেবীর দর্শন পেলে আর এই আলো ঝলমলে জীবনের মোহমায়ার প্রতি মন থাকে না। এ বয়সে এসে দেখি আমি সত্যিই জীবনে প্রকৃত বেঁচে থাকা বলতে ওই কটা দিনই বেঁচেছিলাম। তারপর থেকে তার স্মৃতি আগলে ধরেই এতদিন কাটিয়েছি। যতদিন দেহ ধরে থাকবো তাই করব। তারানাথ আরও কিছু বলতে যাচ্ছিল, তবে কিশোরীর কনুইয়ের খোঁচায় আমি বলে উঠলাম, তা আপনার সেই অসংখ্য ঘটনার মধ্যে কোনো এক অলৌকিক ঘটনার বিবরণ শোনার সৌভাগ্য কি আজকে আমাদের হবে না? দেখুন, এত দূর থেকে আমরা এসেছি, একটা কিছু না শুনে আমরা যাব না। তারানাথ আমার কথার উত্তরে বলল, দাঁড়াও, আগে চা খাও, তারপর দেখছি। এই কথা বলে তারানাথ ভিতর ঘরের দিকে চলে গেলেন। তুমি বা না ভেবে চিন্তে ওরকম উল্টোপাল্টা কথা বলো কেন? হ্যাঁ, তুমি জানো না তারানাথের প্রতি অবিশ্বাস করলেও ভীষণ চটে যায়। আমাদের এইসব কথার মধ্যেই তারানাথ একটা জামবাটি করে জবে সর্ষের তেলে মাখা মুড়ি এবং তার নিজের জন্য একটা থালাতে করে গুঁটকে কচুরি আর চা নিয়ে এলো। বাটি এবং থালাটা আমাদের সামনে রেখে তারানাথ বলল, আজকে তোমরা কেমন ধরনের কথা শুনতে চাইছো? তা আপনি যেমন বলবেন, আমাদের কোনো বায়না নেই। মানুষের চরিত্র বড় অদ্ভুত, বুঝলে তো। দুই ভাই একই মায়ের জঠর থেকেই পৃথিবীর আলো দেখেছে, অথচ তারাই কিনা একে অপরের প্রাণ নেওয়ার যুদ্ধ করেছে সেই মহাভারতের যুগ থেকে। মানুষের সত্যিকারের প্রয়োজন আর কতটুকু বলতো? দুবেলার খাওয়া পরার অল্প কাপড় আর রোগ হলে চিকিৎসা করার সামর্থ্য, ব্যাস। এর বেশি আর কার কি বা দরকার হতে পারে? অথচ চিরকালই দেখা যায় মানুষ আরও চাই করে জঘন্য থেকে জঘন্যতর কাজের প্রতি প্রবৃত্ত হয়। আজ নিজেও জীবনের উদাহরণে কম কিছু দেখিনি। যদি জাগতিক বিষয়ের চাহিদা এত বেশি থাকে, এত বেশি ভোগ করার বাসনা থাকে, তাহলে সেই পরম কৃপাময়ী তোমার উপর কৃপা করবেন কেন? কেন তিনি জগতের বাইরে জিনিস তোমাকে দেবেন? তুমি তো কখনোই নোংরা ঘাটার কাছ থেকে বেরোতে পারলে না। হায় মানুষ, কখনো সে কথা বুঝলই না। সেবারের কথা আমার বিশেষভাবে মনে আছে। তখন আমার বয়স অনেক কম। এর আগে মাত্র 3-4 বাড়ি ছেড়ে পালিয়েছি। তখনও আমার জীবনে মধুসুন্দরী দেবীর আবির্ভাব ঘটতে বহু বছর বাকি। গ্রামের বটগাছের তলায় সেই সাধু আমার কপাল দেখে বলেছিলেন যে আমার মধ্যে সাধন প্রবৃত্তি রয়েছে। সে গল্প তো তোমাদের আগে বলেছি। উপযুক্ত গুরু ছাড়া সাধনা হয় না, অথচ আমি চেষ্টা করেও গুরুর সন্ধান করতে পারছি না। এখন এই বয়সে এসে বুঝি, সুকৃতি না থাকলে গুরু অত সহজে দেখা যায় না। জন্ম জন্মান্তর ধরে যে কর্মের ফল তোমার চক্রে সঞ্চিত হয়েছে, তা নাশ না হলে গুরু কৃপা আসে না। তখন অবশ্য এত কথা বুঝতাম না। সাধু মানে বটতলার সাধু আমাকে বলেছিলেন যে আমার মধ্যে সাধনার লক্ষণ রয়েছে। এইটুকু আমাকে যথেষ্ট পরিমাণে উদ্দীপ্ত করত। বাড়ি থেকে একটা বোঁচকায় 2 কাপড়, 2 চিনে কাঁটালি কলা আর ঠাকুমার বাক্স ভেঙে নগদ 30টি টাকা নিয়ে আমি আবার বেরিয়ে পড়েছিলাম অজানার উদ্দেশ্যে। ভীষণ বড় সাধু হব, সাধনার দ্বারা মুখ খোলা করব, এত কথা তখন মাথার মধ্যে আসতো না। আমি এটুকু বুঝতাম যে আমার আশপাশের মানুষজন যারা সব সময় বিষয়কর্মে লিপ্ত, কি করে 10 টাকাকে 100 টাকা করা যায় সেই নিয়ে চিন্তিত, এ চিন্তা ছাড়া যাদের মাথায় আর কিছু নেই, আমি তাদের মতো নই। সুদীর্ঘ গ্রীষ্মের অপরাহ্নে কৈখালির মাঠের ধারে বসে আকাশে চিলের ওড়া দেখতে আমার ছোটবেলা থেকেই ভালো লাগে। প্রত্যেকটা জিনিস, সে জড় পদার্থই হোক না কেন, তাদেরও যে একটা আলাদা রকমের ভাষা আছে, এ কথা আমি ছোটবেলা থেকেই বুঝতাম। তখন তো এটাই ভাবতাম যে সকলেই বুঝি আমার মতো বোঝে ওদের কথা। সে যাই হোক, বাড়ির লোক মোটামুটি বুঝে গেছে যে আমাকে দিয়ে বিষয়কর্ম খুব একটা হবে না। আমি চিরকালই সংসারের মধ্যে থেকেও নেই, পথে পথে ঘোরার মধ্যে একটা অপূর্ব আনন্দ রয়েছে।
অবশ্য সে আনন্দ ধানের গোলা ভরে গেলে যে আনন্দ হয় তেমন আনন্দ নয়। এখানে নিরাপত্তা নেই, রোজগার খাবার জুটবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তবে অজানাকে জানার প্রতি যাদের সহজাত আগ্রহ রয়েছে তারা এই পথে পথে ঘোরার ব্যাপারটা বুঝতে পারবে। আমি জীবনের অনেকটা অংশে এটার টানেই রাস্তায় বেরিয়ে পড়তাম। তবে দেবীর কৃপায় হোক বা আমার কর্মের ফলে যে কারণেই বলো না কেন, আমার পথে পথে ঘোরার অভিজ্ঞতা খুব একটা খারাপ নয়। জীবনে খুব কমই এমন রাত কাটিয়েছি যেখানে আমার খাবার জন্য কিছু মাত্র জোটেনি অথবা গৃহস্থের বাড়ি গিয়ে আশ্রয় পাইনি। এবার বাড়ি থেকে অনেকদিন বাইরে। বলে যে কালী নাকি বঙ্গভূমির প্রতি বিশেষভাবে কৃপাময়ী। বীরভূম তার মধ্যে খুব বেশি নাম করেছে। আমার জীবনেও বীরভূমকে নিয়ে অধ্যায় নেহাত কম নয়। নদীর তীরে এক শ্মশানে হাকিনী সিদ্ধা মাতু পাগলির দেখা পেয়েছিলাম আমি। পরে বহু মানুষজনের মুখে শুনেছিলাম সে নিম্নতর তন্ত্রে বিশেষ সিদ্ধা। সে আমাকে ভেলকি খেলার মতো বহু রকম দৃশ্য দেখিয়েছিল, সব সাধনার নাম করে। অবশ্য মাতু পাগলি নামে যেরকম কত কথা শুনেছিলাম তার কিছুমাত্রই সে আমার সঙ্গে সেদিন করেনি। নাহলে আজকে আমি তোমাদের সঙ্গে বসে গল্প করতে পারতাম না। আমারই মাংসকে হয়তো সে কোনো এক বিশেষ সাধনা করত। আমার মধ্যে সাধনার উপকরণ সত্যিই ছিল। নিজের দোষে এটা নষ্ট করেছি এ জীবনে। অবশ্য নিজের দোষী বা বলি কি করে, সবই তো তার সৃষ্টি। সে যেমন চালিয়েছে তেমনই চলেছি। একটাই দুঃখ, আবার এখানে ফিরে আসতে হবে। এ জন্মে তো অল্প কিছু ক্ষমতা ছাড়া আর কিছু নিয়ে যেতে পারবো না। যা রয়েছে তা দিয়ে বেশি কিছু হবেও না। ওই মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ছিল বলে মোটা ভাত আর কাপড়ের অভাবটুকু হলো না, না হলে কি বা করলাম। আজকে তারানাথকে যেন কেমন হতাশ লাগছে। অন্যান্য দিনে তার মধ্যে একটা আত্মবিশ্বাসী ভাব থাকে। তারানাথ কখনোই খুব একটা উদ্যমী নয়, কিন্তু আজকে যেন কেমন অন্য দিনের থেকে আলাদা মনে হচ্ছে। আমি তারানাথের দিকে তাকিয়ে এইসব ভাবছি। এমন সময় তারানাথ বলে উঠলেন, আসলে আজকে সকাল থেকেই আমার জীবনের কথা খুব মনে পড়ছে। প্রতিটা অধ্যায়ের ছবিগুলো যেন চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। নিজের চোখের সামনে নিজের জীবনের ভুলগুলো দেখতে পাচ্ছি। আমি এই জীবনে তন্ত্রের মধ্যে দিয়ে সাধনার যতটা দূরে পৌঁছেছিলাম ততটা দূরে পৌঁছানো অত সোজা ব্যাপার নয়। হয়তো এই জীবনেই আমার মুক্তি ঘটে যেত, কিন্তু তার জায়গায় আজকে হাত দেখা, কুষ্টি তৈরি এই সব করে দিন যাপন করতে হচ্ছে। তাই সকাল থেকে একটুখানি রাগই হচ্ছিল নিজের ওপর। কিছুক্ষণ থেমে তারানাথ তার সিগারেটে আরও একটা টান দিল। তারপর আবার বলে উঠল, কালো ঘোড়ার লেজে দুগাছি চুল, শকুনের বাঁ পায়ের আঙুল, সাদা জবার একটা পাপ আর দুটো নীল অপরাজিতা ফুল একসঙ্গে একটা জায়গায় নিয়ে 3টে অমাবস্যায় পর পর ধুনি জ্বালিয়ে একটা বিশেষ মন্ত্রের জপ করতে হয়। করলে তুমি তোমার আশপাশের মানুষের চিন্তা ভাবনা বুঝতে পারবে। ও কিছু নয়, সব ছোট ছোট ক্ষমতা প্রদর্শন করা অতি নিম্ন কাজ করো। সাধনার প্রয়োজন হয় না। তুমি চাইলে আমি তোমাকেও সেই মন্ত্র বলে দিতে পারি। এক কাজ করো, এই কাজ যদি তুমি করো তাহলে তুমিও পারবে। তবে মন্ত্র আমি তোমায় বলবো না। তন্ত্রের কিছু বিশেষ বিশেষ বিষয় আছে যেগুলো গুরু আর শিষ্য ছাড়া কারোর জানা উচিত নয়। গাত্রবন্ধন না করে এরকম ক্রিয়া করতে গেলে বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ, তো যা বলছিলাম, সেবার হাঁটতে হাঁটতে কত পথ চলেছি জানি না। এখনকার মতো তখন জায়গায় জায়গায় কি যেন বলে না, মাইলস্টোন লাগানো থাকতো না। একটা জায়গায় এসে একজন ভদ্রলোককে দেখতে পেলাম, মাথায় চাঙারি করে কি সব নিয়ে হেঁটে হেঁটে আসছে। ও ভালো কথা, চাঙারি জিনিস বোঝো তো, ওই বেতের তৈরি গো, একটা বিশেষ রকমের ঝুড়ি। আগেকার দিনে এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য লোকে ব্যবহার করত। এখন আর এসব দেখা যায় না। আমরা দুজনেই সম্মতিসূচক মাথা নাড়ল। দেখতে দেখতে আমাদেরও তো বয়স কম হলো না। তারানাথ আমাদের যতটা চ্যাংরা ফিঁচেল ভাবে ততটা আমরা নই। তারানাথ আরেকটা পাসিং শো ধরি আবার বলতে শুরু করল, ভদ্রলোকের দেখা পাওয়ার আগে দ্বীপ্রহর থেকে আমি হেঁটে চলেছি পায়ে হাঁটা একটা রাস্তা ধরে। গ্রামের দিকে সাধারণত লোকজন খুব বেশি না থাকলেও
জমিতে চাষাভুষো লোকেরা কাজ করছে, এই দৃশ্য দেখাই যায়। তোমাদের বললে বিশ্বাস করবে না, দ্বীপ্রহর থেকে সূর্য প্রায় পশ্চিমে হেলে পড়েছে। এই এতটা সময় পর্যন্ত আমি সেদিন একটা লোককে কোথাও দেখতে পাইনি। এবারই ভাবো, এরকম একটা রাস্তা জুড়ে যদি তোমায় গোটা একটা দিন হেঁটে বেড়াতে হয়, সেটা কি তোমার কাছে খুব সুখকর হবে? আমার কিন্তু বেশ লাগতো। কোনো জলাশয়ের ধারের বনকলমির ঝোপ, অথবা নাম না জানা রাস্তার ধারে ফুটে থাকা কোনো বনফুলের গাছ, অথবা ধরো অনেকখানি রোদে হেঁটে আসার পর একটা বড় অশ্বত্থ গাছের তলায় বসে তুমি বিশ্রাম নিচ্ছ, এমন সময় লক্ষ্য করলে দূর আকাশে 3টে চিল একটা বৃত্তাকার পথে উড়ছে। তাদের তীক্ষ্ণ ডাকের আওয়াজ বহু দূর থেকে তোমার কানে আসছে। এসব যেন আমার সঙ্গে কথা বলতো, তাই আমার কখনো একা লাগতো না। কতদিন এমন হয়েছে এরকম পরিবেশে আমি ঘুমিয়েই পড়েছি। কি সুন্দর সেসব দিন ছিল। আজকাল আকাশ দেখতে হলেই উঠোনটুকু ছাড়া আর জায়গা পাওয়া যায় না। আমি একটা কথা তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, বৃত্তের জন্য আমরা চিত্তকে বড়ই অবজ্ঞা করেছি। আবার এক এক সময় সন্দেহ হয় সেই সব দিন যা চলে গেল তার থেকে আজকের দিন কি সত্যিই ভালো? কে জানে এসব কথা। তো সেই ভদ্রলোককে দেখতে পেয়ে আমার মনে হলো যে আকাশের চাঁদ বুঝি হাতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, দাদা, আশেপাশে কোনো গ্রাম আছে? আমি ক্লান্ত পথিক, বহুক্ষণ হাঁটছি। রাতটুকু থাকার জন্য আশ্রয় পেলে খুব ভালো হয়। তখনও আমি দীক্ষা লাভ করিনি, কিন্তু গেরুয়া বসনা রুদ্রাক্ষ ধারণ করতে আমি নিজে পুঁথিপত্র ঘেটে কিছু মন্ত্র খুঁজে পেয়েছিলাম, যেগুলো নিয়মিত জপ করতাম। কিছুই না, শুদ্ধাচারে থাকার একটা অভ্যেস আর ঈশ্বরের নাম গান করা। ভদ্রলোক একটু অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বলল, ও নাম ঠাকুর, এখানে আশেপাশে আপনি গাঁ কোথায় পাবেন বলুন তো? ওই দিক মানে খয়রাশোল বলে একটা গ্রাম আছে, আমি ওখান থেকেই আসছি। আপনি যে দিক থেকে এলেন ওই দিকে যে দুখান রাস্তা ভাগ হয়ে ওই ডান দিকের রাস্তা ধরে গেলে ঘোষ বাড়িতে যাওয়া যায়। ওইখানে বিয়ে বাড়িতে আমি মিষ্টি দিতে যাচ্ছি। আজ রাতে ওখানেই থাকবো, কাল সকালে আবার গায়ে ফিরবো। বুঝলাম এই রাস্তাটা ধরে খুব একটা ভালো কাজ করিনি। রাস্তা ভাগ হচ্ছিল দেখেছি বটে, ভদ্রলোক যেদিকের কথা বলল তার উল্টো দিকটা ধরে হেঁটে এত দূর চলে এসে ভুল করলাম। এখন 7 ক্রোশ রাস্তা পেরিয়ে খয়রাশোল গ্রামে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। সূর্যের আলো আর খুব বেশিক্ষণ থাকবেও না। এদিকে ভদ্রলোক মিষ্টি চাঙারি নিয়ে অনুষ্ঠান বাড়িতে দিতে যাচ্ছে, তার সঙ্গে যে চলে যাব তা হয় না, ব্যাপারটা অভদ্রতা। ভদ্রলোক এতক্ষণে আমার গলায় পইতে দেখে অনেক অনুনয় বিনয় করলো যাতে আমি তার সাথে যাই। বিয়েবাড়ির লোকের নাকি খুব ভালো দেবদ্বিজে ভক্ত আছে, আমি গেলে তারা খুব খুশিই হবে। কিন্তু তবুও একটা অনুষ্ঠান বাড়িতে বলা নেই কওয়া নেই গিয়ে আতিথ্য গ্রহণ করাটা মোটেও ভালো দেখায় না। গৃহস্বামী যতই উদার প্রকৃতির হন না কেন, এতে তার বিব্রত হওয়ারই কথা। ফলে আমি বিভিন্ন রকমভাবে ভদ্রলোককে বুঝিয়ে তার কাছ থেকে বিদায় নিলাম। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যদি কোনো বিষয় নিয়ে কোনো ব্যক্তির সাথে কথা বলি, প্রবলভাবে সে আমার মতের বিপক্ষে গিয়ে কথা বলেছে এমনটা খুব একটা হয় না। সেই ভদ্রলোক আমাকে প্রণাম করে বিদায় নিল। গ্রামের পথ তো জেনে গেছি, এদিকে আজকে রাত্রে সেখানে গিয়ে পৌঁছানো অসম্ভব। তাও যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ অন্ধকার হয় ততক্ষণ পর্যন্ত পথ চলাই স্থির করলাম। বেশ কিছুক্ষণ হেঁটে যখন প্রায় সন্ধে সম্পূর্ণরূপে হয়ে গেছে, এই 1 হাত দূরের জায়গাটুকু কেমন ঝাপসা দেখতে লাগছে, তখন একটা শব্দ আমার কানে এলো। শব্দ না বলে একে সুর বলাটাই মনে হয় বেশি ভালো। অপূর্ব সুন্দর দরদি কণ্ঠে ভেসে আসে মায়ের নাম। প্রসাদের লেখা এক অতি পরিচিত গান। মুগ্ধ হয়ে গেলাম। অপরিচিত পথে, আশপাশে প্রায় জঙ্গল, আকাশে সদ্য খয়াটে হলুদ চাঁদ উঠেছে। এমন অবস্থায় উদাত্ত কণ্ঠে মায়ের নাম গান ভেসে আসছে। সম্মোহিতের মতো এগিয়ে চললাম সেই শব্দ অনুসরণ করে।
এগিয়ে যেতে যেতে বুঝলাম সেই লোকটা যে রাস্তা বলেছিল, আমি আবার তার দিকে না গিয়ে বাঁ দিকে রাস্তা ধরে যেতে শুরু করলাম। লোকটা বলেছিল বটে মাইল খানেক হাঁটার পর একটা জায়গা থেকে আবার রাস্তা দুভাগ হবে, ডান দিক ধরে যেতে হবে। আমি বেশ কিছুক্ষণ বাঁ দিকের রাস্তা ধরে হাঁটতে শুরু করেছি, শব্দকে অনুসরণ করে। জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা ঢুকে গিয়ে দূরে একটা ধুনি দেখতে পেলাম। জঙ্গলের মধ্যে কোনো সাধু ধুনি জ্বেলেছে, সেই সম্ভবত বসে মায়ের নাম গান করছে। আমি আরও কিছুটা এগিয়েছি, কিন্তু তার ধুনির আগুন যে আলোকবৃত্ত তৈরি করেছে তার মধ্যে প্রবেশ করিনি। সুতরাং আমাকে স্পষ্টভাবে তার দেখতে পাওয়ার কথা নয়। তিনি আমার দিকে অন্ধকারকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, কে তুমি? এখানে কি চাই? আমি একটু অবাক হলাম। যে মধুর দরদি গলায় এতক্ষণ সঙ্গীত ভেসে আসছিল, তার থেকে অনেক বেশি দৃঢ় গম্ভীর স্বরে প্রশ্নগুলো ভেসে এলো। আমি আরও একটুখানি এগিয়ে গিয়ে বললাম, আগে আমি সামান্য একজন পথিক, হাঁটতে হাঁটতে এখানে এসে পৌঁছলাম। আজ তো সন্ধে হয়ে গেছে, আর এগোতে পারবো না। আজকের রাতটুকু কি এখানে আশ্রয় পাওয়া যাবে? আমি দেখেছি তন্ত্রমতে যে সমস্ত মানুষ সাধনা করে তারা বাইরে থেকে অন্যান্য মার্গের সাধুদের থেকে অনেক বেশি রুক্ষ শুষ্ক প্রকৃতির হয়। সেরকমটাই কল্পনা করে আমি প্রশ্নটা বেশ ভয় ভয় করলাম। আলোকবৃত্তের মধ্যে প্রবেশ করে সাধুজিকে দেখে আমার মনের মধ্যে ভয় সম্পূর্ণ অবলুপ্ত হয়ে গেল। কিছু কিছু মানুষজন থাকে যাদেরকে দেখলে মনের মধ্যে শ্রদ্ধা সৃষ্টি হয়। ইনিও সেরকম প্রকৃতির মানুষ। দৃপ্ত ভঙ্গিতে পদ্মাসনে বসে আছেন ঋজু দেহে, গায়ে কিন্তু রক্তাম্বর নেই, গৌরিক বসন। দেখে বোঝা যাচ্ছে অত্যন্ত দীর্ঘাঙ্গী বসে থাকা অবস্থাতেই এনার উচ্চতা প্রায় আমার পেটের কাছে। সুগভীর চোখে একটা প্রশান্তি বিরাজ করছে, আর দৃষ্টি স্থির সচেতন কিন্তু ভীষণ গভীর। এমন চোখ দিয়ে বুঝি মানুষের ইহকাল পরকাল সবটাই একবারে দেখে ফেলা যায়। সাধুজি সামনে ধুনি জ্বলছে, পাশে একটা তামার কমণ্ডলু। বিশেষ আর কোনো উপকরণ যা সাধারণত তান্ত্রিক মার্গের সাধুদের আশেপাশে দেখা যায় কিছুই দেখতে পেলাম না। আমার প্রশ্ন শুনে উনি মৃদু হেসে বললেন, সাধু হওয়ার জন্য পথে বেরিয়েছ, কিন্তু সে পথ তো তোমার নয়। এভাবে তো হয় না। সে কথা জানি, শুধু সাধু হওয়ার মতো যোগ্যতা আমার এই জীবনে হয়তো হবে না। তবে এই ভবঘুরে জীবনটা বেশ লাগে। সাধু সন্তদের সঙ্গ করতে ভীষণ ভালো লাগে, তাই ঘুরে বেড়াই। সংসার আমার ভালো লাগে না। তা বেশ, থাক। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন তন্ত্রশাস্ত্র মতে দীক্ষার থেকে প্রশস্ত তিথি আর কিছু হয় না। তুমি প্রবল কঠোর সাধনা করে জীবনে সব সিদ্ধি একসাথে লাভ করতে পারবে, তবে তন্ত্রে সঠিক গুরু এবং কোন তিথিতে দীক্ষা হচ্ছে তা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি এই জীবনে যা দেখেছি তাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বললেও বেশি বলা হয়। আজকের ঘটনা যবে আমার জীবনে ঘটেছিল তার বহু বছর পরে আমার দীক্ষা হয়েছে। তখন আমি নিতান্ত ভবঘুরের মতোই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, সাধন পথের কিছুই জানি না। সাধুও সেদিন রাত্রে আমায় বলেছিলেন, তোমার কপালে তন্ত্র সাধনার লক্ষণ সুস্পষ্ট। আমি অদ্বৈত সাধক, তুমি আমার পথের পথিক নও, কিন্তু আমরা সকলেই একই জায়গায় যেতে চাইছি, সুতরাং সহযাত্রী তো অবশ্যই। তার সাথে সাথে সাধু আমাকে এও বলেছিলেন, উচ্চতর সাধনা আমার দ্বারা সম্ভব নয়। এ কথা আমি জীবনের আগেও বহুবার শুনেছি, পরেও শুনেছি। তোমাদের বলেছিলাম কৈখালি মাঠের ধারে সেই বিশেষ লোকের কথা, যাকে আমি পরবর্তীকালে কাল ভৈরব বলে চিহ্নিত করেছিলাম, যে তার পাঁজরের একটা হার নিয়ে রিপুরূপী শূকর চড়িয়ে বেড়ায়। সেও আমাকে একই কথা বলেছিল। আবার বীরভূমের শ্মশানে যখন সব সাধনার ভেলকি দেখিয়েছিল মাতু পাগলি, তখন সেও আমাকেই একই কথা বলেছিল। আমি সেই বিকট রূপ, যাকে দশমহাবিদ্যার এক রূপ বলে কল্পনা করেছিলাম, সেসব তারই খেলা ছিল। যাক, সেসব কথা যাক, আসল কথাটা হলো আমি জীবনে যতবারই খুব উঁচু স্তরে সাধক সাধিকাদের সঙ্গ লাভ করেছি, তারা সকলেই আমাকে বহুবার সতর্ক করেছিল যে আমার দ্বারা উচ্চতর সাধনা হবে না।
তবু এ পথে যে একবার বেরিয়েছে তার পক্ষে আর ঘরে ফেরা সম্ভব নয়। যদি না অবশ্য সত্যিকারের পথে আসার ইচ্ছে হয় তো। সাধু অদ্বৈত মার্গের সাধক বলেই আমার প্রথম একটু অদ্ভুত লাগছিল। অদ্বৈত সত্যিই কঠিন পথ, তন্ত্র তার থেকে অনেক বেশি সহজ। প্রথমে একটা মানুষকে তার প্রবৃত্তি ত্যাগ করে নিবৃত্তির পথে আসতে বললে তার অত্যন্ত কঠিন মনে হবেই। অদ্বৈত তাদের জন্য সম্ভব যাদের প্রবৃত্তির দশা ঘুচে গেছে। সাধারণ মানুষকে হঠাৎ করে নিবৃত্তিতে যেতে বললে তা তার পক্ষে সম্ভব নয়, ফল হয় বিপরীত। ধর্মপথকে অত্যন্ত কঠিন বলে সেই পথ থেকে সরে আসে। অদ্বৈত মার্গে সাধনা করতে গেলে অনেক বেশি সুকৃতি প্রয়োজন পড়ে, অনেক বেশি সংযমী হতে হয়। সে যাই হোক, সেদিন রাত্রে সাধুর সঙ্গে অনেক গল্প করেছিলাম। তিনিও বলেছিলেন যেখানে তিনি রাত্রি যাপন করছেন সেই দিন পরদিন তিনি এখান থেকে আবার যাত্রা করবেন। তিনি আমাকে সেদিন রাত্রে 2টি কলা আর একটা পেয়ারা খেতে দিয়েছিলেন। তাই খেয়ে সেদিন রাতে শুয়ে পড়েছিলাম। বহু পথ হাঁটার ফলে আমি ভীষণভাবে ক্লান্ত ছিলাম। পরদিন সকালে সাধুর থেকে বিদায় নিয়ে আমি আবার পথে বেরিয়ে পড়লাম। একটা জিনিস পরে বুঝতে পেরেছিলাম, কত বড় অনুভূতি থাকলে একজন অদ্বৈত সাধকও বসে বসে মা কালীর নাম গান করেন। আসলে সব একই গো, সব এক। ভেদাভেদ আমরা তৈরি করেছি। পরম ব্রহ্মের কি আর ভেদ হয় গো? যে রূপে তাকে দেখো সে ব্রহ্মই থাকে। আমরা অন্ধ কিনা তাই হস্তদর্শন দিয়ে বিচার করতে যাই। সকালবেলা থেকে জল ছাড়া কিছু জোটেনি। সাধুর কাছ থেকে বিদায় নেওয়ার পর থেকে হেঁটেই চলেছি। পথটা তো নেহাত কম নয়। আমি উল্টো দিকে রাস্তা ধরেও বেশ অনেকটা দূর পর্যন্ত চলে এসেছিলাম। সঠিক রাস্তা বহুক্ষণ হেঁটে দূর থেকে দেখতে পেলাম। একটা গ্রামের সীমানা। সূর্য তখন প্রায় মধ্য গগনে। ঠিক করেছিলাম এই গ্রামে অন্তত 2 দিন কোনো গৃহে আশ্রয় চাইব। আশা করি সাহায্য পাওয়া যাবে। খয়রাসোল গ্রামের মোটামুটি প্রবেশের কিছু পরেই একটা গৃহে গিয়ে আমি গৃহস্বামী খোঁজ করতে চেষ্টা করলাম। বাড়িতে কেউ আছেন? বার 2 জিজ্ঞাসার পর একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। আমি বাড়ির যে সদর দরজা তার বাইরে থেকে চিৎকার করছিলাম। আমার চিৎকার আর গৃহস্বামীর বাড়ির বাইরে আসার সময়ের যে অল্প ব্যবধান ছিল তাতে আমি বাড়ির আশপাশটা একবার চোখ বুলিয়ে নিলাম। সদর দরজার পাশ দিয়ে গোটা বাড়ির চৌহদ্দি বাখারির বেড়া দিয়ে ঘেরা। সদর দরজার ভেতর দিয়ে প্রথমেই চোখে পড়ে বড় সুন্দর নিকোনো উঠোন। উঠোনের একপাশে চোখে পড়ল তুলসী মঞ্চ। আরেকদিকে অল্প একটু খড়ের চাল দেখা যাচ্ছে। যদি খুব ভুল না করি ওটা গোয়াল ঘর। মোড়ের ওপর সম্পন্ন গৃহস্থের লক্ষণ। গৃহস্বামী বেরিয়ে জিজ্ঞাসা করলেন, কাউকে খুঁজছেন? আমি বললাম, আগে আমার নাম তারানাথ চক্রবর্তী, নমস্কার। আমি বহু দূরের এক গ্রাম থেকে আসছি। পথে পথে ঘুরে বেড়াই আর সাধু সঙ্গের চেষ্টা করি। বহুদিন হলো একটানা হাঁটছি। যদি 1-2 দিন আশ্রয় পাই তবে বড় ভালো হয়। ভদ্রলোকের মুখের সুপ্রশস্ত হাসি দেখে বুঝলাম আমার প্রস্তাবে তিনি ভীষণই খুশি হয়েছেন। ব্রাহ্মণ সেবা তো সকলের ভাগ্যে হয় না। আমার হয়েছে। ব্রাহ্মণ নারায়ণ নিজে আমার বাড়িতে এসেছে। আপনার যতদিন খুশি আপনি ততদিন এখানে থাকুন। নিজে যত্ন করে আমাকে দাওয়াতে আসন পেতে বসিয়ে ভেতর থেকে ঘটি করে জল এনে পা ধুইয়ে দিল। একবার ভেবে দেখো, এখনকার দিনে কেউ এরকম অতিথি সেবা করবে? গ্রামের মানুষের মধ্যে বৈভব কম ছিল, কিন্তু আন্তরিকতার কোনো অভাব ছিল না। তারপর পরিষ্কার গামছা দিয়ে আমাকে বললেন, এখন একটু বাতাসা মুড়ি দিই ঠাকুর মশাই। ভাত সবে চড়েছে, একটু তো দেরি হবে। অধমের নাম হারাধন মুখোপাধ্যায়, যাতে বাউন। আপনাকে আর ভাত ফুটিয়ে খেতে হবে না। আমাদেরই যা হবে একটু মুখে দিতে পারবেন। আমি বললাম, আপনি যাতে বাউন না হলেও আপনার দেওয়া অন্ন মুখে তুলতে আমার কোনো অসুবিধে ছিল না। মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন। ভদ্রলোক প্রসন্ন চিত্তে এক বাটি মুড়ি আর বাতাসা আমাকে দিয়ে গেলেন। আমিও খেতে লাগলাম। অল্প কিছুক্ষণ পর ঘটি করে ঠান্ডা জল দিয়ে গেলেন। তারপর হারাধন এসে আমার সঙ্গে রীতিমতো গল্প জুড়ে দিল। গ্রামের মানুষের বয়স তুমি চট করে দেখে ওভাবে আন্দাজ করতে পারবে না। ভদ্রলোক বললে তার 3 ছেলে। ভদ্রলোকের গ্রামের ভেতরের দিকে একটা বড় মুদির দোকান আছে,
3 ছেলে পালা করে চালায়। তিনি এখন তোমাদের ভাষায় যাকে বলে অবসর গ্রহণ করে জীবনযাপন করছে। বয়স প্রায় 70। আমি দেখে 60-এর কমই ভেবেছিলাম। এত বয়সও কি সুন্দর সুগঠিত দেহ, চলাফেরার মধ্যে কোনো রকম জড়ার ছাপ নেই। আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, ভদ্রলোকের আতিথেয়তা আমাকে একটু অস্বস্তিতেই ফেলেছিল। দুপুরে বড় পিতলের থালায় করে ভাত, উচ্ছে, বেগুন ভাজা, সোনামুগ ডাল, রুইয়ের কালিয়া, সরল পুঁটি ভাজা, 1 বাটি ভর্তি দুধ, একদম তাজা ছানা, বড় বড় 2টো কলা দিয়ে খাওয়া দাওয়া সেরে আমার তো বেহাল অবস্থা। খাবার আসন থেকে আমাকে তোলার জন্য 2-3টে লোকের প্রয়োজন পড়বে। তা আমার খাওয়ার কথা তো তোমরা জানো, তোমাদেরকে বলেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর গৃহস্বামী এসে বললেন, ঠাকুরমশাই একটু ঘুমিয়ে নিন, বিকেলে আপনার সাথে খুব করে গল্প করা যাবে। জীবনে আর কোনো শাস্ত্রবাক্য মানি না মানি, খাওয়ার পর লিজার মতোই যেন হাত পা ছড়িয়ে আচরণ করতে হয়। এ কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে এসেছি। ভদ্রলোক আমাকে কথাগুলো বলার সময় লক্ষ্য করলাম তিনি কেমন যেন অস্বস্তি বোধ করছেন, কিছু একটা বলতে চাইছেন কিন্তু হয়তো বলতে পারছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু বলবেন? ভদ্রলোকের মুখে আমার কথা যেন আলো খেলে গেল। মনে হলো তিনি এই কথাটারই অপেক্ষা করছিলেন। আপনি এখন একটুখানি বিশ্রাম করুন, বিকেল বেলা এসে আমি আপনাকে একটা কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। বললাম বটে বিকেল বেলা, কিন্তু অত খাওয়া দাওয়ার পর আমার যখন ঘুম ভাঙলো তখন বিকেল নেই, সন্ধ্যের আগমন শুরু হয়েছে। সূর্য পশ্চিম আকাশে অনেকটা হেলে গেছে, আর অল্প কিছুক্ষণ পর তার রাঙা আলোখানা মিলিয়ে যাবে। আমি ঘর থেকে বেরিয়ে সামনে দাওয়াতে বসলাম। আমাকে যে ঘরটায় থাকতে দেওয়া হয়েছিল সেটা থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা গিয়ে সম্ভবত গৃহস্বামীর ঘর। আমি লক্ষ্য করলাম আমি বেরিয়ে দাওয়াতে বসার পর তিনি ওই ঘর থেকে বেরিয়ে এলেন। মুকুজ্জে মশাই ধুতির কোঁচটা ধরে আমার পাশে এসে বসলেন। বুঝলাম তিনি আমাকে কিছু কথা বলার জন্য উদ্গ্রীব হয়েছেন, তবে তিনি সংযমী মানুষ। প্রথমেই তার কথাটা না বলে আমাকে জিজ্ঞেস করলেন, কোনো অসুবিধা হচ্ছে না তো ঠাকুরমশাই? একটু চা দিতে বলি? আমি একটু অবাক হলাম। তখন গ্রামের ভেতরকার মানুষজনের মধ্যে চা খাওয়ার রীতিনীতি ছিল। ইনি দেখছি বেশ শৌখিন মানুষ। সম্ভবত আমার মনের কথা বুঝতে পেরে বললেন, এই একটি শখ আমার রয়েছে, সকালে আর সন্ধ্যায় 1 বাটি করে চা না খেলে হয় না। লক্ষ্য করলাম একজন ঘোমটা দেওয়া স্ত্রীলোক এসে আমার ও গৃহস্বামীর জন্য 2 বাটি চা রেখে গেলেন। আজকালকার দিনে এরকম চা পাওয়াই যায় না। একদম ঘরের গরুর দুধ দিয়ে তৈরি মোটা চা, একটু খেলেই বোঝা যায় সেসব দিন কেমন ছিল। ওরকম চায়ের মজাই আলাদা। তা আমি আবার জিজ্ঞেস করলাম, বলুন মুখুজ্জে মশাই, কি বলতে চান? তখন বলতে এসেছিলেন। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, আমার ছোট ছেলে ক্ষীরোদের এই বছর 2 হলো বিয়ে হয়েছে। বৌমা সরজু যাকে বলে একেবারে সাক্ষাৎ মা লক্ষ্মী। আমার বাকি 2 ছেলের স্ত্রীও আমার এবং আমার স্ত্রীর অসম্ভব খেয়াল রাখে। তবে বললে বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, সরজু মায়ের মতো এই রকম মানুষ আমি কখনো দেখিনি। 10 ভুজার মতো সব দিক সামলে রেখেছে। সকালবেলা উঠেই আমাকে গুলঞ্চের ভেজানো জল দেওয়া, ক্ষীরোদের ঘুম থেকে ওঠার আগেই বাড়ি শুদ্ধ সকলের জন্য চা করা, ঠাকুর ঘর করা, এতগুলো লোকের জল খাবার তৈরি করা, আবার তারই মধ্যে শাশুড়ি মায়ের জন্য তেল গরম করে দেওয়া, ওর বাতের ব্যথার একটু আরাম হবে, সব দিকে নজর। ক্ষীরোদের বিয়ে হওয়ার পর আমার স্ত্রীকে প্রায় আর কিছুই করতে হয়নি। 3 বউ সংসারটাকে পুরো ধরে রেখেছিল। বলতে বাধা নেই, আমি সরজুমাকে যাকে বলে নিজের মেয়ের মতোই দেখি। অথচ হঠাৎ করে তার যে কি হলো, হে ঈশ্বর! শেষের কথাগুলো বলার সময় লক্ষ্য করলাম মুকুজ্জের গলা ধরে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে সরজু দেবীর? সেটাই তো বুঝতে পারছি না ঠাকুরমশাই। গর্ভবতী হওয়ার পর থেকেই আচরণ ভীষণভাবে বদলে যায়। আমাদের বাড়ির যিনি ধাইমা, তিনি বলে গেছেন এই সপ্তাহের মধ্যেই প্রসব হবে। প্রথম সব ঠিকই ছিল, কিন্তু যত দিন এগোতে লাগলো
ততই যেন সরজু মায়ের আচার ব্যবহার সব বদলে যেতে শুরু করলো। প্রথম একটা মাস পরে প্রথম ঘটনা ঘটেছিল। তখন আমার খাওয়া হয়ে গেছে। আমি চিরকালই রাতের বেলা খাবারটা তাড়াতাড়ি খাই। আমার 3 ছেলে একসাথে খেতে বসেছে। বড় ছেলে জ্যোতি খেতে খেতে সরজুকে বলে, ওরা 3 বউ মিলিয়েই পরিবেশন করছিল। সরজুকে লক্ষ্য করে কথাটা বলার পরেই হঠাৎ আমাদের সবার সামনে দেখলাম ওর চোখ মুখ কেমন যেন বদলে গেল। আপনি বললে বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, হঠাৎ করে বলে বসলো, মুখ পোড়া মিনসে, নিজে গিয়ে নিয়ে আয়। বাড়িতে ঝি চাকর বসে রেখেছিস নাকি? যখন যা বলবি তাই করতে হবে। মোড়া খেকোর দল যত সব। ও বলল বটে, কিন্তু গলাটা ওর নয়। ওর ভেতর থেকে বিশ্রী একটা খোনা গলায় কে যেন কথাগুলো বলে উঠল। আর এই কথাগুলো বলার সময় সে ওর যে চোখ, তা যদি আপনি দেখতেন ঠাকুরমশাই, একদম স্বাভাবিক ছিল না। হঠাৎ করে চোখগুলো কেমন যেন জবা ফুলের মতো লাল হয়ে উঠল। আমরা তো প্রথমটা বুঝতেই পারিনি কি ব্যাপার। কথাটা বলার পরেই ও শটান অজ্ঞান হয়ে ওখানেই পড়ে গেল। আমরা তো ধরাধরি করে কোনো রকমে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। পরে জ্ঞান ফিরতে আপনি বললে বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, ওর আর কিচ্ছুটি মনে নেই। ক্ষীরোদ পরে সব ঘটনা ওকে বলেছিল। সেই তো তারপর এসে জ্যোতির পাটা ধরে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে একদম বিশ্রী অবস্থা। সে মেয়ে খালি বারবার বলে চলে, আমি এই কথা বলিনি, আমাকে ক্ষমা করে দিন, আমি এই কথা বলিনি। সেই শুরু। তারপর থেকে একটার পর একটা ঘটনা এরকম ভাবে ঘটেই চলেছে। মাঝে মাঝেই ওর গলার স্বর পরিবর্তন হয়। ওই সময়গুলোতে মনে হয় যেন ও নয়, ওর ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। এবার এইগুলো বাড়ির লোকজন দেখছিল। আবার একদিন তো একটা কাণ্ডও ঘটে গেল। গনুর মা বলে একজন রয়েছে, যে আমাদের গোয়াল ঘরের গরুদের জন্য খড় বিচালি কাটতে আসে। সেই দিন সকালবেলা এই রকমই দাওয়াতে বসেই খড় কাটছিল সে। সরজুমা রান্নাঘরের ভিতরে মাছ কুটছিল। হঠাৎ করে সেই রান্নাঘরের ভিতর থেকে আঁশ বটিখানা তুলে সোজা ছুটে এসে গনুর মাকে কাটতে যায়। সে তো ওরে বাবারে মেরে ফেললো গো বলে চিৎকার করে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে কেলেঙ্কারি অবস্থা। চারিদিক থেকে লোকজন ছুটে আসে। একমাত্র আমার স্ত্রী ঘটনাটা সামনে থেকে দেখেছিল। এরপর অজ্ঞান হয়ে বাড়ির উঠোনে পড়েছিল। কিন্তু বুঝতেই তো পারছেন, গ্রামের দিকে এসব খবর কি আর চাপা থাকে? দিক বিদিক কানাঘুষো ছড়িয়ে পড়তে লাগলো মুখুজ্জেদের ছোট বউয়ের নাকি মাথা খারাপ হয়ে গেছে। এদিকে যতদিন যেতে লাগলো ওর অস্বাভাবিক আচরণও বাড়তে লাগলো। মাঝে মাঝেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বাড়ির সকলকে। তারপরে যা বলে, পরে সেগুলো কিছুই তার মনে থাকে না। গত 1 মাস ধরে তো দেখছি পেটের বাচ্চাটাকে পর্যন্ত বাদ দিচ্ছে না। এই পর্যন্ত বলে ধুতি দিয়ে নিজের চোখের জল মুছলেন মুখুজ্জে মশাই। অহরাত্র সাপ সাপান্ত করছে বাচ্চাটাকে। ওর কথা হলো ওর জন্যই নাকি এত খারাপ কিছু ঘটছে। এখন রীতিমতো ওকে ঘরের মধ্যে আটকে রাখি, সব সময় চোখে চোখে রাখি। কি করতে কি করে বসে তার নেই ঠিক। বড় কষ্টে আছে ঠাকুর মশাই, আমরাও বড্ড কষ্ট পাচ্ছি। আপনি বললে বিশ্বাস করবেন না, খোকা শহরে গিয়ে বড় ডাক্তার দেখিয়েছে, অথচ ডাক্তারের সামনে কিচ্ছু নেই। ডাক্তার তো বললে সে একেবারে ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না ঠাকুর মশাই। কি হলো বলুন তো? আমি একবার সরজু দেবীকে দেখতে পারি কি? সে তো আমার পরম সৌভাগ্য। আপনি যদি দেখেন, আপনার কৃপায় যদি কিছু হয়, তাহলে তো তার চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। আপনি সন্ন্যাসী মানুষ। না না, একেবারেই সেরকম কিছু নয়। কখন দেখতে চান বলুন? যদি অসুবিধে না থাকে তবে এখনই দেখতে পারি।
দেখো বাবু, তখন তন্ত্রমন্ত্রের কিছুই জানতাম না, যদিও আমি এখনো মনে করি আমি এখনো কিছু জানি না। তাও যেটুকু সারা জীবনে নাড়াঘাটা থেকে অর্জন করেছি তার তখন মাত্র কিছু ছিল না। আমার দীক্ষাই হয়নি তখন, কোন সাধনাও হয়নি, শুধুমাত্র ছিল সেই কৈখালির মাঠের ধারে দেখতে পাওয়া কাল ভৈরব রূপী আমার অদৃষ্টের ভবিষ্যৎবাণী আর দেহবন্ধন, জায়গা শুদ্ধির কিছু মন্ত্র যা আমি পড়াশোনা করে জানতে পেরেছিলাম। আর একটা জিনিস আমার সম্বল ছিল বটে, তোমাদের আগে গল্পটা বলেছিলাম মনে আছে? এক বিশেষ সাধু বাবা আমাকে এক মন্ত্র দিয়েছিলেন, বলেছিলেন যে জীবনে যত বড় বিপদ আসুক না কেন এই বীজ মন্ত্র জপ করতে থাকলে আমার প্রাণহানি হবে না, কোনো অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। মনে এই জ্বলন্ত বিশ্বাসটুকু ছিল, তাই নিয়ে সরজু দেবীকে দেখতে গেলাম। যা দেখলাম তাতে আমার জীবনের একটা অন্যতম বিশ্রী অভিজ্ঞতা তৈরি হয়। দেখলাম ঘরের মধ্যে তখন রীতিমতো বন্ধ করে রাখা হয়েছে বছর 27-28-এর এক স্ত্রীলোককে। দেখে বোঝা যায় হয়তো 1-2 দিনের মধ্যে প্রসব বেদনা আসবে। ঘরের জানলা দরজা বন্ধ করা, স্ত্রীলোকের অবয়ব দেখলে যে কোনো সুস্থ মানুষেরই ভয় করবে। মাথার চুল যে কতদিন ধরে আঁচড়ানো হয়নি তার ঠিক নেই। মাথার সিঁদুর ঘামে কপালে চারিদিকে লেপটে গিয়ে এক বিশ্রী ভাব তৈরি করেছে। সমগ্র ঘরের মধ্যে এটা সেটা চারিদিকে ছড়ানো। আমাকে নিয়ে মুখুজ্জে মশাই আর মুখুজ্জে মশাই স্ত্রী ঘরের মধ্যে ঢুকতেই ক্রুদ্ধ গর্জন ভেসে এলো সেই স্ত্রীলোকের গলা থেকে। যে কোনো মানুষেরই সেই গলার আওয়াজ শুনলে হাড় হিম হয়ে যাবে। শটান আমার দিকে তাকিয়ে এসে বলল, কিচ্ছু করতে পারবি না তুই, আমার কিচ্ছু করতে পারবি না। নিজের ভালো চাস তো চলে যা, কেউ বাঁচাতে পারবে না, কেউ পারবে না। আমি ওকে খাবই, কে না খেলে যে আমার খিদে মিটবে না। তোরা কেউ কিচ্ছু করতে পারবি না, কেউ না। এই বলে একটা পৈশাচিক হাসিতে হেসে উঠল সেই মূর্তি। আমার ভালো লাগলো। আমি তখন অত শত কিছু বুঝি না, কিন্তু সেই স্ত্রীলোক যে নিজের নিয়ন্ত্রণে নেই এবং খুব সম্ভবত আমরা যাকে রোগ বলি তেমন কোনো রোগ নিয়ে সে আক্রান্ত নয়, এটা আমার মনে হলো। কথা না বাড়িয়ে আমি ঘর থেকে চলে এলাম। বেরোতে বেরোতে শুনতে পেলাম নিজের এবং শ্বশুর শাশুড়ির নামে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। বেরিয়ে এসে মুখুজ্জে মশাই আমায় বললেন, দেখলেন তো ঠাকুরমশাই, চরম সীমায় পৌঁছেছে আজকাল। কাউকে দেখলেই এমন করে। কি হলো বলুন তো? কি হলো তা তো বুঝলাম না, তবে ওনার কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। সেদিন রাত্রেই প্রসব বেদনা জাগল। এমনিতে গ্রামের দিকে এসব খবর লোকজনের মুখে মুখে ঘুরে বেড়ায়। মুখুজ্জের যে স্ত্রীলোক ধাইয়ের কাজ করে সে কয়েকদিন ধরে তৈরিই ছিল। আমি খালি ভালোর জন্য ধাইকে সেদিন আলাদা করে একটু ডেকে বললাম, একটা কথা বলবো, কারণ জিজ্ঞাসা করবেন না, কারণ আমিও জানি না, তবে মনে হচ্ছে তাই বলছি। ব্যস্ত হয়ে তিনি আমাকে বললেন, হ্যাঁ বলুন, বলুন না কি হয়েছে। প্রসবের পর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বাচ্চাকে আঁতুর ঘরের বাইরে নিয়ে চলে আসবেন। কোনোভাবে যেন সরোজ দেবীর সংস্পর্শ ওই বাচ্চার কাছে বেশিক্ষণ না থাকে। এখন আমাকে নিয়ে কোনো প্রশ্ন করবেন না, যেটা বলছি সেটা করলে আপনাদেরই ভালো হবে। লক্ষ্য করলাম বাড়ির চারপাশ থেকে ভালো রকম গলার আওয়াজ শোনা যাচ্ছে। গ্রামের মানুষজন জড়ো হয়েছে কি ঘটনা এটা দেখার জন্য। আস্তে আস্তে সময় উপস্থিত হলো। সকল পুরুষ মানুষরা পাশের বৈঠকখানার ঘরে গিয়ে বসল। ক্ষীরোদবাবুকে বেশ দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছিল। সেদিন রাতে আমার কথা মতো ওরা শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরেই আঁতুর থেকে বের করে নিয়েছিল। আমি শুনেছিলাম সরজু দেবীর বেশে থাকা সেই অদ্ভুত প্রাণীটির ব্যর্থ হাহাকার, কি একটা যেন করতে না পারার জন্য তার প্রাণ ফেটে বেরিয়ে আসছে। অদ্ভুত রকমের একটা নিষ্ঠুর ক্ষণক্ষণে গলায় সে সমানে বলে চলেছে, সর্বনাশ হবে তোদের, সর্বনাশ হবে, আমার সাথে এরকম করলি তো সর্বনাশ হবে, কেউ বাঁচাতে পারবে না তোদেরকে, ইত্যাদি ইত্যাদি। সরজু দেবীর হাত পা বেঁধে রাখা হয়েছিল সেদিন সারা রাত। একটা কথা কেউ জানতো না, আমি সেদিন রাতেই গোটা বাড়িতে বন্ধন দিয়েছিলাম। আর বৈঠকখানার ঘরে যখন সবাই সম্মিলিতভাবে দুশ্চিন্তা করছিল, আমি আমার ঘরে বসে এক মনে সাধুর দেওয়া মন্ত্র জপ করেছিলাম। সত্যি কোনো অপদেবতা বা দেবীর সাধ্যে কুলোবে না এই মন্ত্র জপ করা অবস্থাতেও ক্ষতি করতে। গোটা বাড়ি বন্ধন দিয়ে রাখায় সেদিন ক্ষতি হয়নি। যে দুর্বৃত্ত আত্মাকে ক্ষতি করার জন্য পাঠানো হয়েছিল তা সে সম্পন্ন করতে পারেনি। ফল হয়েছিল সম্পূর্ণ বিপরীত। 2 দিন পর থেকে
সরজু দেবীর মধ্যে এই অস্বাভাবিকতা আস্তে আস্তে কমে যায়। সকলে আমাকে ভীষণ শ্রদ্ধা ভক্তি করতে শুরু করে। তাদের ধারণা আমার জন্যই তাদের নবাগত কন্যা সন্তানটি অক্ষত দেহে সুস্থভাবে বেঁচে রয়েছে। অবশ্য তারপর বেশি দিন আর সেখানে থাকিনি। পথের ডাকে উপেক্ষা করতে পারিনি, বেরিয়ে পড়েছিলাম নিরুদ্দেশের উদ্দেশ্যে আবার। তবে পৃথিবী তো গোল, হয়তো যা এককালে ছেড়ে এসেছি তা ঘুরে ফিরে আমাদের সাথে দেখা করতে আসে। আজ থেকে অন্তত 12-13 বছর আগে আমি তখন এই জ্যোতিষকর্মই করছি। এটা ছাড়া আমার দিন গুজরানের কোনো উপায় নেই। একদিন দেখি ভদ্রলোক অশীতিপর এক বৃদ্ধকে নিয়ে আমার বাড়িতে এসে হাজির। আমি প্রথমে চিনতে পারিনি। কাঁপা কাঁপা হাত নিয়ে শটান আমাকে এসে প্রণাম করতে নামলে আমি কোনো মতে তাকে ধরে প্রণাম করা থেকে আটকাই। চিনতে পারছেন ঠাকুরমশাই? আমাকে চিনতে পারছেন? না তো ঠিক ঠাউর করতে পারছি না। আমি মুখুজ্জে, ও হলো ক্ষীরোদ, আমার ছেলে। আপনার কৃপায় আমার সেই নাতনি এখন আমাদের উঠোনে খেলে বেড়ায়। আপনি না থাকলে সে হয়তো মারা যেত। মনে পড়ে আপনি বাঁচিয়েছিলেন? তখন আমার সকল ঘটনা মনে পড়ে। লজ্জিতভাবে বলি, আমি কিছুই করিনি, সব মায়ের কৃপা আর আপনাদের কর্ম। আমি শুধু নিমিত্ত মাত্র। বৃদ্ধ বললেন, সে আপনি যাই বলুন ঠাকুরমশাই, আমরা এখনো এটাই বিশ্বাস করি আপনি না থাকলে সেদিনের সেই বিভীষিকা আমাদের পরিবারকে গ্রাস করত। আজকে আর আমরা বেঁচে থাকতাম না। অনেক কষ্ট করেই আপনার খোঁজ পেয়েছি। আমরা কলকাতায় এসেছিলাম একটা কাজে। আমি ক্ষীরোদকে বলেছিলাম ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা না করে আমি ফিরব না, তাই খুঁজে খুঁজে আপনার বাড়িতে এসেছি। আমার পরিবারের থেকে ওই প্রভাব কেটেছিল বটে, কিন্তু অদ্ভুত ঘটনা কি জানেন তো, আমার ভাই রাধারমণের ছেলের স্ত্রীও সন্তান সম্ভবা ছিল। কয়েক মাস পরেই তার একটি মৃত পুত্র সন্তান জন্মায়। তারপর পর 4টি সন্তানই মৃত জন্মায়। অবাক লেগেছিল, কিন্তু তখন খোঁজ করেও আপনাকে আমরা পাইনি। অবশেষে রাধারমণের ছেলের বউটি মারা যায়। তারপর সে আবার বিয়ে করেছিল। সে যাই হোক, ইত্যাদি নানা রকম কথাবার্তায় বহুক্ষণ বৃদ্ধ আর তার ছেলে আমার সাথে মেতে রইল। আমি যতটুকু সম্ভব তাদের আপ্যায়ন করেছিলাম। গরিবের গৃহে আর কি বা করা যায়। তবে সেই দিনও আমার দুটো অনুসিদ্ধান্ত তৈরি হয়েছিল। প্রথম, ইহজগতের দুষ্কর্মের ফল ইহজগতেই পেতে হয়। দ্বিতীয়, তন্ত্র অতি ভয়ঙ্কর বিদ্যা। সঠিকভাবে না জেনে উদ্দেশ্য নিয়ে তার প্রয়োগ করলে ফল সাধারণত ক্ষতিই হয়। যে বিদ্যা মহাবিদ্যা প্রদায়িনী চতুর্বর্গ ফলদায়ক, সেই বিদ্যাকে যদি নিম্নমার্গের কোনো কর্মের জন্য ব্যবহার করা হয় তবে তার অপমান হয়। সেক্ষেত্রে বেশিরভাগ সময় সাধকের উদ্দেশ্য সফল তো হয় না, পরিণাম হয় সম্পূর্ণ বিপরীত। কিশোরী হঠাৎ বলে উঠল, ধুর ছাই, কিছুই তো বুঝতে পারলাম না। কি যে বললেন, সেই বুড়ো দেখা করতে এলো, সে বলল সব ঠিক হয়ে গেছে তার ভাইয়ের সাথে, আবার ওরকম ঘটনা ঘটলো, এ আবার কি? তারানাথের ঠোঁটে একটা গূঢ় হাসি। এইটুকু অংশ আর নাই বা শুনলে তোমরা তো এমনিও বিশ্বাস করবে না, রহস্যটা রহস্যই থাক। আমি রীতিমতো রেড়ে করে উঠলাম, তা আবার হয় নাকি? আরে অতিথিকে নিমন্ত্রণ করে তার সাথে গল্প গুজব করে না খাইয়ে আবার কেউ বাড়ি পাঠিয়ে দেয়? হ্যাঁ, তন্ত্রশাস্ত্রে অপরের ক্ষতি করার জন্য কিছু পদ্ধতি বলা আছে, তা প্রেত চালন। আমি তোমাদেরও আগে বলেছি, মহাডামর তন্ত্রের একটি নিম্নতর শাখা হলো ভূত ডামর। এই নিয়ে লোকজনের সবচেয়ে বেশি আগ্রহ। এখানে আতুর খাকি নামের এক বিশেষ প্রকৃতির প্রেতের কথা বলা আছে। একে তুমি কোনো গর্ভবতী নারীর ওপর চালনা করলে সে তার সন্তান জন্মানোর পর তাকে হত্যা করে, বারবার করে। আমার দেহবন্ধনের জন্য আর মন্ত্রশক্তির জন্য আর সর্বোপরি দেবীর আশীর্বাদের জন্য সরজু দেবীর ওপর এই ভয়ঙ্করীর প্রভাব কমে গেছিল। সেদিন সরজু দেবীকে দিয়ে সে কাজ করানোর চেষ্টা করেছিল, তা সম্পূর্ণ হয়নি। খুব সম্ভবত মুখুজ্জের ভাই চেষ্টা করেছিল, কারণ শাস্ত্রে বলা আছে এই ধরনের প্রেত নিজের কাজ যদি করতে না পারে তাহলে যে তাকে চালনা করেছিল তার উপরেই প্রভাব পড়ে। সম্ভবত তাই হয়েছিল। এই পর্যন্ত শোনার পর দেখলাম কিশোরীর মুখ যেন ঝুলে গেল। প্রবল অবিশ্বাসে সে তারানাথের দিকে চেয়ে রইল। তারানাথ
দেখলাম জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এ কটা দিনের জীবনে যত খারাপ কাজ করে আমরা সময় নষ্ট করি, সময় যখন চলে যায় তখন বুঝতে পারি কি ভুলটাই না করেছিলাম। এতক্ষণ তোমরা শুনছিলে আতুর খাকি, রচনা দিগন্ত। আজকের গল্প পাঠে ছিল আর্য। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, তৃষা, শঙ্খ, ঋদ্ধি, ইন্দ্রনীল। গল্পের শব্দ সংযোজনে ছিল সুদেশনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনের জন্য। আগামী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।